আমি কোনো কিছু নিয়ে সাথে, সাথে রিঅ্যাক্ট করি না। আমি সেই জিনিসটা দেখি, এটা নিয়ে পর্যালোচনা করি, এটা অবজার্ভ করি যে আসলে এটার নারী নক্ষত্র সহ আমি তুল খুঁজে বের করার চেষ্টা করি বা বুঝার চেষ্টা করি। তো সেই কারণে আমি সব বিষয়ে একটু ভিডিও করি দেরিতে বা কথা বলি একটু দেরিতে। কারণ আমি বুঝি আসলে বিষয়টা কি, কোথায় থেকে হলো, কেন হলো? একদিকে হৈ, হৈ করতে, করতে দৌড়ালাম। আসলে বিষয়টা তা না। এরকম বিষয়গুলো আমার কাছে একটু একটু মানে কমপ্লিকেটেড বিষয়গুলা নিয়ে আমার এই ধরনের পরিকল্পনার মাধ্যমে আমি কথা বলি। চট্টগ্রামে যে পুলিশের একজন বিসিএস কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যার ব্যাপারটা, আত্মহত্যা হোক আর হত্যা হোক সে বিষয়টা নিয়ে গত ৪-৫ দিন থেকে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং আলোচিত বিষয়, খুবই আলোচিত বিষয়টা। তার ওয়াইফ সুস্মিতা সাহা, তার বক্তব্যগুলো আমি শুনেছি, তার মায়ের বক্তব্যগুলো শুনেছি, সবার বক্তব্য শুনেছি। মাঝে কিছু সাংবাদিকরা গিয়ে কিছু অনলাইন সাংবাদিক, কিছু অফলাইন সাংবাদিক তারা গিয়েও অনেক কিছু তথ্য প্রচার করতেছে, নিজেদের মতো বিচার বিশ্লেষণ করতেছে। সবকিছু মিলে আমি দেখে চিন্তা করলাম যে একটা ভিডিও বানানো উচিত। অনেকেই পলাশ সাহার স্ত্রীকে দোষারোপ করতেছে যে ইদানিং দেখলাম যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার উপরে অনেক ধরনের এখন মানে ময়লা কাদা ছিটানোর চেষ্টা করতেছে যে সে তার উচ্ছৃঙ্খল চলাফেরা ছিল, হয়তো তার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, প্রণয় ছিল, যে কারণে পলাশ সাহাকে হয়তো হত্যা করেছে। আবার এদিক দিয়ে বলতেছে যে মার যে দুর্ব্যবহার, মার কারণেই মানে ছেলেগুলো নিতে পারতেছিল না, মা ছেলের বউকে সহজভাবে নিচ্ছিল না, কারণ ছেলেকে বিয়ে করে অনেক টাকা পয়সা থেকে সে বঞ্চিত হয়েছে বা মেয়ের পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল। সেই কারণেই পলাশ সে মা সবসময় তার ওয়াইফের উপরে খারাপ ব্যবহার করতো, এগুলোকে কেন্দ্র করে সে মানে অনেক হতাশার মধ্যে থেকে সে সুইসাইডের মতো রাস্তা বেছে নিয়েছে। আবার অনেকেই বলতেছে যে তার ফ্যামিলি লুকিয়ে গেছে, সুস্মিতার ফ্যামিলি লুকিয়ে গিয়েছে, তারা সাংবাদিকদের সামনে ধরা দিচ্ছে না। আসলে বিষয়গুলোকে এইভাবে আমরা মানে আনুমানিক ভিত্তিক কথাবার্তা বলে এগুলোকে এতটা কমপ্লিকেটেড করে ফেলতেছি যেটা সঠিক অপরাধীকেও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এবং সঠিক মানে বিচার কার্যক্রম থেকে আমরা দূরে সরে যাব এরকম। আমি এখানে যেটা বলতে চাই যে পলাশার মনে হয়তো অনেক ব্যথা ছিল। কিন্তু ব্যথা থাকলে এত ম্যাচিউরড একটা ছেলে কেন আত্মহত্যার মতো পথ বেছে নিবে? সুস্মিতা সেনের একটা কথা শুনেছি, যখন সুস্মিতা সাহার সাথে যখন পলাশের বিয়ে হয় তখন পলাশের বয়স হচ্ছে ৩৫ বছর। আর সুস্মিতার বয়স তখন ১৮ বছর। তো ৩৫ বছরের একটা ছেলে সে তার ১৮ বছরের একটা স্ত্রীর মন বুঝতে হবে। সে তার মাকে সবসময় তার সাথে রাখতে হবে। কিন্তু কেন? সে হানিমুনে গিয়েছে তার স্ত্রী নিয়ে, মা সাথে যেতে হবে। কিন্তু কেন? মা কেন পলাশার স্ত্রীর সাথে যেতে হবে বা পলাশের হানিমুনের সঙ্গী হবে? কেন? তারপরে পলাশের সমস্ত লুক আফটারের দায়িত্ব কেন তার মায়ের? বিয়ের পরে এগুলো লুক আফটার কেন তার স্ত্রী করতে পারে না? এদিকে স্ত্রী অভিযোগ করতেছে তার আ সে তার ইয়েতে তার নিজের আইডেন্টি মানে মিসিং এ ভুগতেছে। সে তার আইডেন্টি খুঁজে পাচ্ছে না তার হাসব্যান্ডের ভিতরে তার নিজের সম্পর্কে। সে মানে নানানভাবে সে খুব হীন মানসিকতায় ভুগতেছে এবং ইনসিকিউরিটি ফিল করতেছে সে তার হাসব্যান্ডের কাছে নিজেকে। যে মানে সে যে একটা স্ত্রী, তারা মা ছেলের মধ্যে এত সখ্যতা যে একটা স্ত্রী হিসেবে সে তার ইনসিকিউরিটিতে ভুগতেছে ওই সম্পর্কের মাঝে। সে তার আইডেন্টি খুঁজে পাচ্ছে না তাদের দুজনের মাঝে। কিন্তু আমার কথা হচ্ছে পলাশা যথেষ্ট ম্যাচিউরড এবং যথেষ্ট মেধাবী একটা ছেলে। সে কেন তার মাকে তার সাথে রাখতে হবে? যখন তার মাকে নিয়ে তাদের পরিবারে ঝামেলা হচ্ছিল, তখন তো সে তার মাকে ভাইদের কাছে রেখে বা বোনের কাছে রেখে মাসে একটা খরচ দিয়ে দিত। আর মা এত ঘটনার পরেও কেন ছেলের বউর সংসারে থাকতে হবে? যখন দেখেছে ছেলের বউর মধ্যে ঝগড়া, মাকে নিয়ে, তখনই তো মা সরে চলে আসতে পারত। মা ছেলেকে কেন আগলে রাখবে? বউর কাছ থেকে ছেলেকে আগলিয়ে রাখে, বউর কাছে ঘুমাতে গেলে দরজা খুলে রাখতে হবে। জানি না এগুলো সত্য মিথ্যা। বউ তার হাসব্যান্ডের কোনো লুক আটকার করতে পারে না। সবকিছু মা আগলে রাখে। এটা তো
মানে হওয়া উচিত না, বা পলাশও এটা করতে দেওয়া উচিত না। তার এগুলো তার স্ত্রী করবে, যেহেতু বিয়ে করেছে তার স্ত্রী করবে। কিন্তু অনেকে হয়তো বিশ্বাস করে না যে মারা কি এমন হয়। অনেক মাই এমন আছে, সমাজে অনেক মাই এরকম আছে, যেই নারীর পায়ের নিচের মাটি শক্ত, শুধু সে নারী এইসব শাশুড়িদের হাত থেকে রক্ষা পেয়ে নিজেকে মানে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে। আর যেই নারীর পায়ের তলা দুর্বল, পায়ের নিচের মাটি দুর্বল, মেরুদণ্ড দুর্বল, সেই নারী এইসব শাশুড়ি দ্বারা নির্যাতিত। এবং ওইসব শাশুড়িরা ওই ছেলের বউকে প্রতিনিয়ত নির্যাতন করে যতক্ষণ তার আসল আইডেন্টিটা না জেনে থাকে, যে তার আসল পরিচয়টা কি, মানে ওই মেয়ের পায়ের নিচে মাটিটা কতটুকু শক্ত এটা পরিচয় না জানা পর্যন্ত নির্যাতন করে। যখন দেখে যে পায়ের তলা মাটি শক্ত, তখন তার তাবেদারি করা শুরু করে। এমন শাশুড়িও আছে। এই ধরনের শাশুড়িদের জন্যেই সমাজে এই ধরনের মানে অপমৃত্যুগুলোর ঘটনা অহরহ ঘটতেছে। একজন মা হিসাবে তার উচিত ছিল ছেলের বউর মাঝে যখন গন্ডগোল মাকে নিয়ে, তার মধ্যে যদি সম্মান বোধ থাকতো, লজ্জা বোধ থাকতো, মাতৃত্ব বোধ থাকতো সত্যিকারের, এবং সে যদি ছেলের বউয়ের সুখ শান্তি চাইতো, তাহলে সে ওখান থেকে চলে আসতো। ছেলে হাজার জোর করলেও সে ছেলের সংসারে থাকতো না, কারণ ছেলের বউর সুখ শান্তি চিন্তা করে সে চলে আসতো। এটা হচ্ছে আমার নিজের বিশ্লেষণ। অন্যদিকে সুস্মিতা যখন দেখেছে তার শাশুড়ি, তার হাজবেন্ড মানে এত সখ্যতা, যে তার সাথে ঘুমাতে নিলেও সমস্যা, তার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে গেলেও সমস্যা, তারা দুজনে কোনোভাবে কোথাও বেড়াতে যেতে পারে না, কোনো কারণে তারা একত্রিত হতে পারে না, তারা হানিমুনে গিয়েছে, সেখানেও শাশুড়ি পার্টিসিপেশন থাকতে হবে। প্রথম থেকেই সুস্মিতা জিনিসগুলোকে শক্তভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। হয়তো প্রথম ওই যে সে নিজেই বলছে, প্রথমে আমি শাশুড়ির খুব খ্যাদমত করেছি, এ করেছি সে করেছি, তারপরে দেখতেছি জিনিসটা দিনে দিনে এরকম পর্যায়ে চলে আসছে, তখন আর আমি নিতে পারতেছিলাম না। সে প্রথম থেকেই এই জিনিসটাকে শক্তভাবে হ্যান্ডেল করা উচিত ছিল, যে কেন হানিমুনের সময় শাশুড়ির সাথে যাবে। এখন হয়তো তার বয়স কম, সেই জন্য সে বুঝতে পারে নাই। অনেক সময় এরকম হয়, কম বয়সী মেয়ে হলে, কম বয়সী স্ত্রী হলে তারা বুঝতে পারে না অনেক কিছু। কিন্তু এখানে পলাশার ব্যর্থতা অনেকখানি। তার মনে অনেক ব্যথা থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে। তার আজকের লাইফ এই পর্যন্ত এত দূর এসে এত সাকসেসের পরে সে যে কাজটা করেছে, তার এই সাকসেসের কোনো মূল্য রইল না। সে তার একজন ভালো বন্ধু তৈরি করতে পারতো, যার কাছে তার কষ্টগুলো শেয়ার করতে পারতো। মানে ভালো বন্ধু বলতে আমি কোনো মেয়ে বন্ধুর কথা বলিনি, সে একজন ছেলে বন্ধুর সাথে এগুলো শেয়ার করতে পারতো, পারিবারিকভাবে এগুলো সমাধান করতে পারতো। যদিও শুনেছি তাদের অফিসিয়াল বস বা কলিগের মাধ্যমে এগুলো সমাধান হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে এটার কোনো মানে ইয়ে হয় নাই, মানে এটার কোনো আউটপুট তারা পায় নাই। তো সুস্মিতা উচিত ছিল সে মানে সেও অল্প বয়স, কোনো কিছু সে সহজভাবে নিতে পারতো না, অস্থিরতায় ভুগতো। পলাশের মাও তাকে প্রতিনিয়তই ওইভাবে মানে ডমিনেট করেছে, বা তাকে বিলো স্ট্যান্ডার্ড মনে করে তাকে সবসময় আন্ডার এস্টিমেট করেছে, বা তাকে ওই দৃষ্টিতে দেখেছে। সেগুলো বুঝতে পেরেছে, কিন্তু এগুলো পলাশা নিজে হ্যান্ডেল করতে পারতো। তার মাকে কোনোভাবেই সে তার ওয়াইফের সাথে বা নিজের সাথে রাখা এটা উচিত করে নাই সে, কোনোভাবেই না। এখানে সম্পূর্ণ দোষ কিন্তু পলাশার। আমি বলবো যেই ছেলেরা তার মাকে অনেক বেশি ভালোবাসে সেই ছেলেরা বিয়ে করা উচিত না। তারা মাকে নিয়েই থাকতে পারে, তারা বিয়ে করা উচিত না। মাকে ভালোবাসো, মাকে সে ইনকাম করে টাকা দিবে, তার মানে এই নয় যে সংসারে মাকে ভালোবাসতে গিয়ে সংসারে অশান্তি টেনে আনবে, মাকে স্ত্রীর চাইতেও বেশি উপরে তুলে রাখবে এবং স্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবে। এটা কোনো পুরুষের কাজ না। যদি এমনই হয় সেই ছেলে বিয়ে করাই উচিত না। তো আমি এখানে এখন অনেকে কথাগুলো বলতেছে স্ত্রীর হাত আছে, তাকে হত্যা করা হয়েছে। অনেকে বলে তার স্ত্রীর ফ্যামিলির হাত আছে, তাকে হত্যা করা হয়েছে। এদিকে পলাশের মা চিৎকার করতেছে তার বউ মতো এরকম ডাইনি পৃথিবীতে দেখে নাই। আবার ছেলের বউ বলতেছে সে ইনসিকিউরিটিতে ভুগতো, ওদের ফ্যামিলির মাঝে তার অস্তিত্ব খুঁজে পেত না তাদের ভেতরে। তারা দুজন কথা বলতো, ওরে দেখলে থেমে যেত। সবকিছু মিলে এখানে একটা হযবরল। তা আমার দৃষ্টিতে এখানে যদি বাসার যে একটা কাজের মেয়ে বা যাকে বলি মানে হেল্পিং হ্যান্ড, যে কাজ করতো বাসায়, তাকে যদি একটু জিজ্ঞাসা করা যায়, সে হয়তো অনেক কিছু বলতে পারবে। এবং পলাশের ড্রাইভার ছিল, তাকে জিজ্ঞেস করলে অনেকখানি বলতে পারবে। আবার পলাশের যদি ব্যক্তিগত সহকারী কেউ থেকে থাকে, তাকে জিজ্ঞেস করলে অনেক কিছু বলতে পারবে। এখনো অনেকে বলতেছে যে বিচার বিশ্লেষণ করতেছে যে সে নিজে আত্মহত্যাই যদি করে তাহলে তার হাতটা কেন তার মানে কোলের মধ্যে গুছানো ছিল, তার হাতটা তো
পড়ে যাওয়ার কথা, পিস্তলটা নিচে পড়ে যাওয়ার কথা, হাতটা পড়ে যাওয়ার কথা। ভাই হাতটা তো যে কোনো কারণে উপরে যে কোনো কেউ মানে তাকে যেহেতু নাড়াচাড়া করছে যে কোন লোকজনের, তখন তো যে কোনো কারণে তার হাতটা কোলের মধ্যে থাকতে পারে। তো আপনার একটা একটা র্যাবের কর্মকর্তা তার অফিসে ঢুকে কেউ তাকে হত্যা করে বেরিয়ে আসবে, এত কি সহজ বিষয়টা? এখানে কত সিকিউরিটি আছে, কত সিসি ক্যামেরা আছে। একটা গুলির শব্দ হলে সেখানে সিকিউরিটিরা ভিতরে ঢুকবে বা সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাবে। তো এসব কথা বলে নিজেদের মূল্য নষ্ট করবেন না। এসব কথা বলে সঠিক আইনটাকে বিতর্কিত করবেন না। সঠিক তদন্তটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। যারা সাংবাদিক নামে এগুলা বিচার বিশ্লেষণ করতেছেন, তারা দয়া করে এসব কাজ থেকে অব্যাহতি নেওয়া উচিত। কারণ একটা র্যাব অফিসারকে তার অফিস রুমে, অফিস কক্ষে ঢুকে কেউ হত্যা করে আসবে, এখানে সিসি ক্যামেরা আছে। একটা পিস্তলের বুলেট ছুড়ের সাথে সাথে এখানে একটা শব্দ হবে। আশপাশে অনেক লোকজন থাকতে পারে, সিপাহী থাকতে পারে, অফিসার থাকতে পারে, আশেপাশের রুমে কর্মকর্তারা থাকতে পারে, কর্মচারীরা থাকতে পারে এবং এখানে সিসি ক্যামেরা থাকতে পারে, অনেক সিকিউরিটি আছে। এত সহজ না বিষয়টা। সে আত্মহত্যা করেছে, এখানে আরেকটা কথা উঠলো, ওই লেখাটা তার হাতের লেখা না। এরকমও কেউ মানে বলেছে লেখাটা তার হাতের লেখা না। ভাই লেখাটা তার হাতের লেখা না, মানুষের প্রতিনিয়ত লেখা পরিবর্তন হয়ে যায়। আমি স্টুডেন্ট লাইফ আমার হাতের লেখা যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই। প্রতিনিয়ত মানুষের লেখার ইয়েটা চেঞ্জ হয়ে যায়, আর্টটা চেঞ্জ হয়ে যায়, মানুষের লেখার যে একটা ধরন সেটা চেঞ্জ হয়ে যায়। তাই হাতের লেখা দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করতে পারবেন না যে কেউ তাকে হত্যা করেছে, কেউ তাকে হত্যা করেনি। এখানে হচ্ছে একটা র্যাব অফিসে অবশ্যই সিসি ক্যামেরা ছিল, একজন এসপির রুমে অবশ্যই সিসি ক্যামেরা আছে, ভিডিও ফুটেজ থাকবে। অনেক সিকিউরিটি উপেক্ষা করেই সেখানে গিয়ে একটা অকারেন্স ঘটাতে হবে। তাই এইসব ধরনের মানে আউলফল কথা বলে নিজেদেরকে বিতর্কিত না করি। আর আমি সবসময় বলি, মনের কষ্ট সবসময় কারো না কারোর সাথে শেয়ার করা উচিত। মানুষ বলে আপনার পার্সোনাল সমস্যা আপনি মানুষের সাথে বলবেন না, এতে মানুষ তিরস্কার দৃষ্টিতে নেবে। আপনার দুঃসময়ের কথাগুলো কাউকে বলবেন, তারা আপনাকে সেই সুযোগটা নিয়ে আপনার ক্ষতি করবে। আমি মনে করি আমার মনের ব্যথাগুলো আমি কাউকে না কাউকে বলা উচিত। তাহলে আমার মনের ব্যথা কমে যাবে, আমার ভিতরে ক্ষোভ কমে যাবে, কষ্ট কমে যাবে, আমার হতাশা কমে যাবে এবং কিছুটা হলেও আমার স্বস্তি লাগবে। কারণ কেউ না কেউ আমাকে অবশ্যই ভালো পরামর্শ দিবে, সান্ত্বনা দিবে। এই জন্য প্রত্যেকটা মনের ব্যথা কাউকে না কাউকে বলা উচিত। মনের ব্যথা বা নিজের খারাপ সময়, খারাপ ঘটনাগুলো কখনো ভিতরে চাপিয়ে রাখতে হয় না। এটা হচ্ছে আমার পরামর্শ। আমি আমাকে অনেকে বলে, নিজের ব্যক্তিগত কথা মানুষের সাথে শেয়ার করবেন না। না ভাই, নিজের ব্যক্তিগত কথাই মানুষের সাথে শেয়ার করতে হয়। তাতে আমার কেউ না কেউ ভালো পরামর্শ দিবেই। আমার মানুষের সম্মানটা এত ঠুনকো না যে ব্যক্তিগত কথা শেয়ার করলে সম্মান চলে যাবে। সম্মান আল্লাহ প্রদত্ত জিনিস। এটা আল্লাহই রাখবে, আল্লাহই নিবে। তাই ব্যক্তিগত কথা শেয়ার করলে নিজের মনের ব্যথা কমে যায়। মানুষ এই ধরনের অপমৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে পারে। তা আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।